আপনাকে উত্তর বলতে গেলে আপনাকে আগে কনসেপচুয়াল জায়গায় যেতে হবে। আপনাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো আপনি ক্লাসে গিয়ে শুরুতে কি করবেন, তাহলে আপনার টিচিং লেভেলের ধারণা না থাকলে আপনি কি বলবেন? বুঝতে পারলেন তো আমার জায়গাটা কোথায়? আপনাকে ডেপথে যেতে হবে। কনসেপ্ট যদি থাকে যে বলুন তো প্রজ্ঞামূলক বিকাশের ধারণাটা কোথায় পড়েছেন, আপনি কিন্তু টুইং করে বলতে পারবেন পিয়াজে বলেছেন। পিয়াজে আর কি কি শব্দ বলেছে বলুন তো, আপনি কিন্তু দুটো শব্দ বলতে পারবেন, স্কিমা বলতে পারবেন, মূর্ত চিন্তন বলতে পারবেন। কি বলেন? তাহলে এই শব্দগুলো সম্পর্কে আপনি জানলেন, এই শব্দগুলো শুধু জানা নয়, এখান থেকে যাই দিবে সেই জায়গাটা আপনি কিন্তু অ্যাডপ্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে রিফ্লেকটিভ লেভেল। 5 নম্বরের প্রশ্নের পরে দেখবেন প্রশ্ন আছে কি, পলাশির যুদ্ধের ফলাফল যেটি হয়েছিল সেটি নিজের ভাষায় ব্যক্ত করো। আছে কি না এরকম প্রশ্ন? ইলাবোরেট করো, ফলাফলটি লেখো। এখানে কি হচ্ছে, শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করার স্বাধীনতা পাচ্ছে না। অর্থাৎ যেখানে আমাদের শুধুমাত্র বোধগম্য থাকলেই হচ্ছে না, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হচ্ছে, কোনো একটা বিষয় আমরা বুঝলাম, সেই বোঝার সাথে সাথে বিষয়টাকে লিখে দিলাম। আর এখানে শুধু বুঝলে হবে না, এখানে বোঝার সাথে সাথে তার প্রায়োগিকতা কি রয়েছে। আমি বলে দিলাম জল তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেনের মাধ্যমে, সেটা আমি শুনে নিলাম, কিন্তু তা করলাম না। রিফ্লেকটিভ লেভেল মানে হচ্ছে তার অ্যাপ্লিকেশন লেভেলটা গিয়ে দেখবো আমরা, অর্থাৎ ল্যাবে গিয়ে দেখবো যে জিনিসটার বাস্তবিক দিক আছে কিনা। অর্থাৎ আমরা কোনো কিছু যখন শেখাই তখন কি, কাকে, কোথায়, কত সালে, এই বিষয়গুলো যখন শেখাই সেটা হচ্ছে মেমোরি লেভেলের পড়াশোনা। আর যখন বলে বলো তো এটা কেন, কাকে বলে, সংজ্ঞা দাও তো 2 অক্ষরের 3 লাইনে 3টি বাক্যে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের। এবার যদি বলি যে শিখনের বৈশিষ্ট্যগুলো নিজের ভাষায় কয়েকটা পয়েন্ট বলো তো, সেটা হয়ে যাচ্ছে রিফ্লেকটিভ লেভেল। ঠিক আছে, কি, কেনতে, আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে হয়, ফলাফল কি, এগুলো হচ্ছে সব রিফ্লেকটিভ। আর এক কথায় যেগুলো উত্তর হয়, যার দ্বিতীয় কোনো এ নেই, বাংলাদেশের রাজধানী ঢাকা, এর দ্বিতীয় কোনো উত্তর নেই, এটা কিন্তু মেমোরি লেভেল। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে তো? এবার আমরা যাব ইভালুয়েশন। ইভালুয়েশনের মধ্যে আছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের আবার 3টে ভাগ, জানেন কি কি? জাস্ট আমি উদাহরণগুলো বলে ছেড়ে দেবো। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট as learning। সামেটিভ ইভালুয়েশন, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে।
বলবো? এখন একটু বুঝে নিন। হ্যাঁ, ক্লাসটা শেষ করতে হবে তো। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ইভালুয়েশন। ইভালুয়েশন এর বাংলা অর্থ কি? মূল্যায়ন। অ্যাসেসমেন্টের বাংলা জানেন কেউ? চেক করা, বিচার করা বলে। আর একটা আছে এই শব্দের সাথে, বাংলা কি? মাপা না পরিমাপ। অর্থ ঠিক আছে, তিনটেই কিন্তু পরিমাপ বা মাপা। মূল্যায়নও, অ্যাসেসমেন্টও, পরিমাপও, তিনটে কিন্তু মানে আলাদা। সব থেকে বড় যদি কনসেপ্ট দেখি তাহলে কার? মূল্যায়ন। মূল্যায়নের একটা অংশ হচ্ছে বিচার করা বা অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের একটা অংশ হচ্ছে পরিমাপ করা। তাহলে পরিমাপ কাকে বলে? কোন বিষয়বস্তুকে যখন আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি তাকে পরিমাপ বলে। যেমন মেসির জার্সি নম্বর 10, সচিন তেন্ডুলকারের জার্সি নম্বর 99, ওর 100 কেজি ওজন। এই 100 কেজি ওজন 10 নম্বর জার্সি, এই যে সংখ্যা দ্বারা প্রকাশ করলো এটাই পরিমাপ। আর এই পরিমাপটাকে যখন আমরা যাচাই বাছাই করি, বিচার করি, ব্যাখ্যা করি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। আর যখন এই অ্যাসেসমেন্ট করার পর বা বিচার করা, যাচাই করার পর সে তার অভিষ্ট লক্ষ্যে কতটুকু পৌঁছলো সেটাকে যখন মূল্য আরোপ করি সেটা হচ্ছে মূল্যায়ন। তাহলে লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা হচ্ছে মূল্যায়ন, লক্ষ্যে পৌঁছতে গিয়ে যে ছোট ছোট উদ্দেশ্যগুলো পূরণ হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট, আর যেটা শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত হচ্ছে সেটা মেজারমেন্ট। ক্লিয়ার কনসেপ্ট? কোনটা অ্যাসেসমেন্ট? দেখুন যে কোনো শব্দের পাশে, হ্যাঁ বলুন, আবার বলছি, মেজারমেন্ট মানে হচ্ছে যখন কোনো বিষয়বস্তুকে আমরা শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করি, আর যখন কোনো সংখ্যাকে যাচাই বাছাই করি, ব্যাখ্যা করি, সেটা ভালো না মন্দ বিশ্লেষণ করি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। কোনো বিষয়কে যখন বিচার বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, সেই ব্যাখ্যা করার বিষয়টা কতটুকু তার চরম সামগ্রিক পারদর্শিতা বিচার করতে পারলো, কতটুকু তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করলো, সে বিষয়ে মূল্য আরোপ করাকেই বলা হয় মূল্যায়ন। কি বুঝলেন? ঠিক আছে। এবার এই অ্যাসেসমেন্ট থেকে তিনটে থেকে খুব প্রশ্ন আসে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং ডিউরিং দ্য ইনস্ট্রাকশন, ডিউরিং দ্য ক্লাস, যখন আমরা কোনো বিষয় শেখাচ্ছি সেই বিষয়টাকেই বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ক্লাসটা যে চলছে এই চলাকালীন আমি আপনাদেরকে যা যা শেখাচ্ছি, যেটুকু আপনি শিখতে পারছেন, এটাও তো অন টাইপ অফ টেস্টিং। কিছু বুঝতে পারছেন, কিছু বুঝতে পারছেন না, যেটুকু বুঝতে পারছেন ডিউরিং দ্য ইনস্ট্রাকশন, নির্দেশনা চলাকালীন, শিক্ষা চলাকালীন, লার্নিং চলাকালীন, সেই চলাকালীন বিষয়টাকে বলা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ক্লাসটা যেই শেষ হয়ে গেল, একটু আগেই বললাম যে কথাটা, ক্লাসটা যেই শেষ হয়ে গেল আমি বললাম যে আজকে আপনাদের যেটুকু পড়ালাম কয়েকটা প্রশ্ন দেখি আজকের পড়ানো থেকে জিজ্ঞেস করি, কতটুকু বুঝলেন না বুঝলেন দেখি। আমি আবার শুরু থেকে কিছু প্রশ্ন করলাম আপনাদেরকে, হঠাৎ করে জিজ্ঞেস করলাম স্কিমা কি বলুন তো, শুরুতে বলেছি অ্যাসিমিলেশন কি বলুন তো, আচ্ছা মনোবিজ্ঞানকে কে মনের বিজ্ঞান বলেছে বলুন তো। এইভাবে আমি আপনাদেরকে একটা টেস্ট নিলাম। ক্লাস শেষটা হয়ে গেল, শেষের 10 মিনিট, সেটাকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এটা নিজে নিজেকে মূল্যায়ন বা যাচাই বাছাই করা। আমরা বাড়িতে অনেক সময় দেখবেন, বিশেষ করে বাড়িতে অনেক পুরুষেরাও করে, রান্না করে। রান্না করার সময়ে আমরা একটা কাজ খুব করি, কি করি, সবাইকে রান্নাটা খেতে দেওয়ার আগে নিজেরা কি করি, নিজেরা টেস্ট করে দেখি যে সেটাই কতটুকু লবণ হলো, কতটুকু মশলা কমতি রয়েছে বা ঝাল ঠিকঠাক। এই যে নিজে নিজেকে যাচাই করা, এটাকে কি বলবো? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আবার শুরু থেকে বলছি, একটা ক্লাস চলাকালীন বা শিখন চলাকালীন যখন শিক্ষার্থীদের তথ্য সরবরাহ করা হয় এবং তাদের যাচাই করা হয়, তাদের ব্যাখ্যাকরণ করা হয়, সেই ধরনের অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কোনো একটা শিক্ষণ শেষ করার পরে শিক্ষক যখন শিক্ষার্থীদের ওই উক্ত বিষয়ের উপরে যখন তাদের কোনো রকম ফিডব্যাক নেয় শিক্ষা শেষে বা ক্লাস শেষে, সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলা হয় যখন কোনো শিক্ষার্থীরা নিজেদেরকে যাচাই বাছাই করে বা ব্যাখ্যা করে
বা মূল্য আরোপ করে তখন তাকে বলা হবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এই টাইপস অফ ইভালুয়েশনে খুব বিরক্ত করে, আমি অনেককে দেখেছি যে তারা বুঝতে পারে না মূল বিষয়টা। সামেটিভ মানে অনেকে ভাবে যে ফাইনাল এক্সাম, আবার ফরমেটিভ এভালুয়েশনকে ভাবে কি হাফ ইয়ারলি এক্সাম। ঠিক আছে, উদাহরণ তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বোঝে না অনেকে। অনেকে ভাবে যে যেটা সব শেষে নেওয়া হয় সেটাই হচ্ছে সামেটিভ, আর যেটা মাঝে মাঝে নেওয়া হয় সেটাকে বলা হয় ফরমেটিভ। এই কনসেপ্টটা আজকের পর থেকে রাখবেন না, এটা সম্পূর্ণ ঠিক নয়। কোশ্চেনে এমন দিয়ে দেয়, সিটেট এর কোশ্চেন গুলোতে সব থেকে বেশি এই সামেটিভ ফরমেটিভ বিরক্ত করে। কিরকম বলে যে ধরুন এইভাবে কোশ্চেনটা, ধরা যাক একজন শিক্ষার্থী তার মিড টার্ম পরীক্ষা 3 মাস পরে হবে। 3 মাস পড়ার পরে তার 3 মাসে সে যা কিছু শিখেছে সেই শেখার উপরে একটা মিড টার্ম পরীক্ষা নিয়ে তার মূল্য বিচার করা হচ্ছে। এটা কি ধরনের মূল্যায়ন? গুড, বুঝতে পারলেন তো? টার্মোলজিকে বুঝতে হবে না, সামেটিভ কথাটা দিয়ে বুঝতে হবে আপনাকে। কেন ফরমেটিভ নয়? আমি কি বলেছি 3 মাস পরে তার একটা মিড টার্ম, তার কিন্তু মিড টার্মটা যদি ওভারঅল 1 বছরের হিসেব দেখি, মিড টার্মটা কিন্তু তার একটা বছরের কোনো একটা অংশে নিচ্ছে, সব শেষে নিচ্ছে না। সব শেষে নিচ্ছে মানেই সেটা সামেটিভ হবে, মাঝে নিলে হবে না। এটা থেকে বেরিয়ে আসতে শুরুতেই বললাম, কেন বললাম, মূল কথাটা হবে শিখন চলাকালীন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরমেটিভ, আর কোনো একটা নির্দিষ্ট টপিককে শেষ করে সেইটুকুর উপরে সামগ্রিক বিচার করছে সেটাকে বলা হচ্ছে সামেটিভ। এখানে আমি কথাটা কি বলেছি, 3 মাসের যা যা শেখানো হয়েছে তার উপরে সামগ্রিক মূল্যায়নের জন্য একটা মিড টার্ম পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই এটা কি হবে, কথার ভাষা দিয়ে কিন্তু বুঝতে হবে। তাই শুধুমাত্র বছরের শেষ আর বছরের শুরু এইভাবে ভাববেন না, ভাববেন কিভাবে, কোনটা সামগ্রিক যেটুকু শেখানো হয়েছে সেটুকুর উপরে মূল্যায়ন করার কথা বলা হচ্ছে, না চলাকালীন বলা হচ্ছে। যদি বলে শিখন চলাকালীন শিক্ষার্থীর মূল্য আরোপ করা হচ্ছে, তাহলে সেটা ফরমেটিভ হবে। শিক্ষা চলাকালীন কন্টিনিউয়াস কথাটা যদি থাকে, রত যদি থাকে, শিক্ষারত অবস্থায়, তাহলে সেটা হয়ে যাবে ফরমেটিভ। ডিফারেন্সটা বুঝতে পারলেন তো? তাহলে ইউনিট টেস্টটাও কিন্তু সামেটিভ হতে পারে। সবসময় যে ইউনিট টেস্ট ফরমেটিভে এক্সিকিউট হবে তা নয়, সেটা ভাষা দিয়ে বুঝতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? আপনাদের সিলেবাসে সিসিই আছে, কম্প্রিহেনসিভ এন্ড কন্টিনিউয়াস ইভালুয়েশন। কম্প্রিহেনসিভ মানে সমগ্র দিকের বিকাশ, আর কন্টিনিউয়াস মানে যা কোনো সময় থেমে নেই। আমরা টেন্স পড়তে গিয়ে শিখেছি। কন্টিনিউয়াস মানে কি, অনবরত। এটা বাংলায় খুব সুন্দর ভাষা, হ্যাঁ বলুন, নিরবচ্ছিন্ন, যা কোনো সময় এক মুহূর্তের জন্য থেমে নেই। অ্যাজ এ টিচার আপনাদেরকে সারা বছর শিক্ষার্থীদের সব সময় মূল্যায়ন করতে হবে। শুধু মূল্যায়ন করলে হবে না, কি ধরনের মূল্যায়ন করতে হবে, কম্প্রিহেনসিভ। কম্প্রিহেনসিভ মানে কি, সার্বিক, সর্বদিকের। একটু আগে বললাম না, ডেভেলপমেন্টে কি কি বিকাশ হতে পারে, সামাজিক, নৈতিক, দৈহিক, প্রাক্ষবিক সমস্ত দিকের বিকাশ ঘটতে পারে। ক্লিয়ার কনসেপ্ট? এবার আমরা কমিশন গুলোতে যাব। বলুন। বলুন বলুন। আপনি আপনার বন্ধুর মূল্যায়ন করছেন তো? হ্যাঁ, এটা পিয়ার গ্রুপিং ইভালুয়েশন, বন্ধু গোষ্ঠী ইভালুয়েশন। এটা আছে আপনাদের সিলেবাসে, অত ভাস্টে যাচ্ছি না, আমি জাস্ট কমিশন গুলোর নাম লিখছি আর সাল লিখছি, বাংলাতেই লিখে দিই। আচ্ছা, একটা এইচ হবে, হ্যাঁ, রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণন কমিশন। গুড। তারপর এগুলো প্রাইমারিতে অতটা প্রয়োজন নেই,
তো আমি জাস্ট যেহেতু সাল ওয়াইজ মনে রাখার জন্য লিখে দিচ্ছি। এরপরে গুলো ইম্পর্টেন্ট, কোঠারি থেকে খুব প্রশ্ন দিয়ে দেয়। কত জানেন? এটা 68 আছে, 68টা অতটা ইম্পর্টেন্ট নয়, 86তে চলে গেল, যেহেতু 86তে সব থেকে বেশি ইয়ে হয়েছে। ইসিসিটা এখানেই চলে আসবে। হ্যাঁ, আমি এখানে ব্র্যাকেটে কটা শব্দ লিখছি। অপারেশন ব্ল্যাকবোর্ড, কনসেপ্টটা বলে দিচ্ছি তাহলে ভুলবেন না। অপারেশন ব্ল্যাকবোর্ড, ইসিসি, আর একটা ছিল, আচ্ছা কোঠারি কমিশনে, ঠিক আছে। বলবো? আচ্ছা দেখুন, কমিশন আমরা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই নেব, স্বাধীনতার আগে অতটা দরকার নেই। স্বাধীনতার পরে রাধাকৃষ্ণন কমিশন, যে কমিশনটাকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলা হয়। আমি বিশ্ববিদ্যালয় কমিশন লিখতে পারতাম, লিখলাম না এই কারণে, কারণ সভাপতির নামটাই লিখে দিলাম, এখানে দুটো জিনিসই জানা হয়ে যাচ্ছে। রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা সম্পূর্ণ তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয় পরিকাঠামোর উন্নয়নের উপরে, এটা প্রাইমারি এডুকেশনের উপরে খুব একটা উল্লেখ করে। নেক্সট হচ্ছে মুদালিয়ার কমিশন, এটা সম্পূর্ণ মাধ্যমিক শিক্ষা কমিশনের উপরে গুরুত্ব দিয়েছিল এবং এটা সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। কোঠারি কমিশন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ভারতবর্ষের সমস্ত শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে প্রথম যে কমিশনটা তৈরি হয়েছিল, যেটাকে ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়, যার সভাপতি ছিলেন ডক্টর ডিএস কোঠারি বা দৌলত সিং কোঠারি, তার জন্য এই কমিশনকে কোঠারি কমিশন বলা হয়। এই কমিশনের উল্লেখযোগ্য যে দুটো বিষয় ছিল, তার মধ্যে হচ্ছে শিক্ষার কাঠামোকে 10+2+3 নীতি করার কথা বলা হয়েছিল, আর একটা বলা হয়েছিল ত্রিভাষা নীতি। যদি পরীক্ষায় আসে ত্রিভাষা নীতির কথা প্রথম কে বলে? কোঠারি কমিশন বলে। ঠিক আছে, 10+ বুঝতেই পারছেন, মাধ্যমিক শিক্ষা হবে 10 বছরের, পরবর্তী 2 বছরের হবে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তী হবে 3 বছরের। ঠিক আছে, আর ত্রিভাষার মধ্যে কি বলেছিল? 3টি ভাষা সম্মিলিত ভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের ভাষা নীতি অবলম্বন করবেন, অর্থাৎ একটি ভাষা হবে আঞ্চলিক ভাষা ব্র্যাকেটে মাতৃভাষা, দ্বিতীয়ত বলেছে একটি জাতীয় ভাষা ব্র্যাকেটে হিন্দি ভাষা, আরেকটি ভাষা হচ্ছে যে কোনো একটি ইউরোপিয়ান বা বিদেশি ভাষা ব্র্যাকেটে ইংরেজি ভাষা। এই 3টি ভাষার পলিসি নিয়ে আমাদের ভারতবর্ষে আপনারা জানেন ভাষা সমস্যাটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা, বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে। দক্ষিণ ভারতে আপনারা এখনো বোধহয় জানেন কেউ হিন্দিতে কিন্তু কথা বলে না, তারা কিন্তু হিন্দি সব ল্যাঙ্গুয়েজটাকে একদম টোটালি অ্যাভয়েড করে। তারা তামিল বলে বা তাদের ইংরেজি বলে, কিন্তু তারা কোনোভাবেই হিন্দি ভাষাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের যদিও কোনো রাষ্ট্রভাষা নেই, কিন্তু তারা হিন্দি ভাষা কোনোভাবেই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেই হিসেবে এই সমস্যাগুলো থাকার ফলে ওই 1964 সালে কিন্তু একটা ভাষা নীতি হয়েছিল, সেটা অনেকদিন পর্যন্তই প্রায় ইমপ্লিমেন্ট হয়েছিল। তারপরে আসছে 1986 সাল, যখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর রাজীব গান্ধী, সেই সময় যুগান্তকারী কিছু উল্লেখযোগ্য হয়েছিল, সেখানে কিন্তু মিড ডে মিলের কথাটাও আলোচনা হয়েছিল।
প্রথম মিড ডে মিল আলোচনা হয়েছিল 1986 সালে। কি বলা হয়েছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড। অর্থাৎ অপারেশন ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ড সংক্রান্ত কর্মসূচি। এখানে ব্ল্যাকবোর্ড কথাটা ইউজ হয়েছে আবিধানিক অর্থে, রূপক অর্থে। এখানে ব্ল্যাকবোর্ড মানে শুধুমাত্র স্কুলগুলিতে ব্ল্যাকবোর্ড রাখতে হবে এইটার উপরে নয়। কথাটা এমন ছিল যে প্রত্যেকটা ভারতবর্ষে যতগুলি প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রতে এমন কিছু কর্মসূচি নেওয়া হবে যাতে করে প্রাথমিক শিক্ষাকে আরো বেশি যুগোপযোগী করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য যে যে শব্দগুলো বলা হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে 2টি করে বড় বড় কক্ষ থাকবে এবং প্রত্যেকটা কক্ষের জানালাগুলো এত বড় হবে যাতে করে সূর্যের আলো প্রত্যেকটা ঘরে পৌঁছাতে পারে। এটা ছিল কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন ছিল প্রত্যেকটি কক্ষে একটি করে বড় ব্ল্যাকবোর্ড থাকবে। অবশ্যই ব্ল্যাকবোর্ডের কর্মসূচিতে ব্ল্যাকবোর্ডের কথা উল্লেখ ছিল। তাছাড়াও আরো 2-3টো কথা ছিল। তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলিতে 2জন করে শিক্ষক শিক্ষিকা থাকবেন, তাদের মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা হবে এবং পর্যাপ্ত পরিমাণে বাথরুম এবং শৌচালয় থাকতে হবে। এটা ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল কথা। বুঝতে পারলেন? যদি আসে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কেন করা হয়েছিল তাহলে এই 2-3টে পয়েন্ট বললে অনেকটা উত্তর আপনাদের হয়ে যাবে। ইসিসিই, আমরা আজকের দিনে যে অঙ্গনওয়াড়ি আইসিডিএস দেখছি না, এগুলোই হচ্ছে তার ওই সেই সময়কার রূপ। ইসিসি আর্লি কেয়ার চাইল্ডহুড অ্যান্ড এডুকেশন, এটাই ফুল ফর্মে। সেই সময় কি হতো, সেই সময় অঙ্গনওয়াড়ি আইসিডিএস এর কনসেপ্ট ছিল না, তাই বিদ্যালয়ে আসার পূর্বে ছেলেমেয়েরা যাতে বিদ্যালয়মুখী হয় তার জন্য ছেলে মেয়েদেরকে কেয়ারিং করা। যখন তো আপনার ডিপিআই ছিল তখন তো ডিপিইপি ছিল, এখন আপনার ডিএলএড এর দায়িত্বগুলো সব চলে এসেছে ডাইটের হাতে। ডাইট তার আগে কিন্তু ছিল এটা ডিপিইপি, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন, আর একটা কি যাই হোক আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, প্রোগ্রাম। মিড ডে মিল স্কিমের মূল প্রশ্ন অনেক সময় ইন্টারভিউ দিয়ে, আচ্ছা বলুন তো মিড ডে মিল সম্পর্কে আপনার কি ধারণা? মিড ডে মিল স্কিম কবে থেকে চালু হয় এটা আপনাকে বলতে হবে। প্রথম প্রস্তাবিত হয় কোথায় এটা আপনাকে বলতে হবে। মিড ডে মিলের 2টি উদ্দেশ্য আপনাকে কিন্তু ওখানে কিন্তু খুব সুন্দরভাবে বাস্তব উত্তর বলতে হবে। আপনাকে তখন বলতে হবে, এইভাবে বলতে হবে, স্যার আমি এমন একটা পরিবেশ থেকে উঠে এসেছি, আমি যদি সত্যি হয় প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি এবং আমি আমার গ্রামে প্রাইমারি স্কুলগুলোতে পড়তে গিয়ে এই জিনিসের শিকার হয়েছি। সত্যি আমাদের গ্রামগুলিতে অনেক পরিবার এমন রয়েছে তাদের কাছে দৈনিক রুজি রোজগারের হার এতটাই কম যে তাদের দুমুঠো খাবার কি করে আসবে তা নিয়েও তাদেরকে প্রত্যেকদিন সকালে ভাবতে হয়। তো অনেক এ কারণেই আমি দেখেছি যে ছেলেমেয়েরা শুধুমাত্র পেটের তাগিদে, এক মুঠো ভাতের তাগিদে কোনো চায়ের দোকানে, কোনো গ্যারেজে, কোনো মিষ্টির দোকানে কিন্তু তারা কাজে লেগে যাচ্ছে। কিন্তু তারপরে ভারতবর্ষের প্রেক্ষাপটে এটা বোঝা গেল যে যদি সত্যিই ড্রপ আউটের বা স্কুল ছুটের একটা বড় কারণ এই খাবারের সমস্যা হয়, তাহলে আমরাই দেশীয় প্রেক্ষাপট থেকে একটা সামগ্রিক কর্মসূচি মিড ডে মিল হিসেবে যদি নিই তাহলে এই ড্রপ আউটকে কিন্তু অনেকটা আটকানো যাবে। তাই আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এইভাবে বলবেন, ব্যক্তিগতভাবেও মনে করেন, অর্থাৎ আপনি নিজেও যে আপনি এই গ্রামের এই সমস্যার শিকার এবং আপনি এই স্কিমটাকে সাধুবাদ জানাচ্ছেন সেটা আপনাকে কিন্তু বোঝাতে হবে এবং বাস্তবিকভাবে বোঝাতে হবে। তখন কিন্তু আপনি এই কথাটা যুক্তি দিয়ে বোঝাতে পারবেন যে মিড ডে মিল স্কিমটা আজকের দিনে সত্যি যুগোপযোগী এবং ছেলেমেয়েরা এই খাবারের সুযোগ সুবিধা পাওয়ার ফলে তাদের যে খাবার সংকটের জন্য পড়াশোনা ছেড়ে দেওয়া এটা অনেকটাই কমানো গেছে, যেটা একদিক থেকে কিন্তু শিক্ষার সাক্ষরতাকে বাড়াতে সাহায্য করছে। এটা আমি একটু বিস্তারিত বললাম, এটা মূল বিষয়টাকে এবার আপনারা আরো ছোট করে সংক্ষেপে ভালো করে বলতে পারেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এনসিটি। আপনারা জানেন এনসিটি এর ফুল ফর্ম কি? এডুকেশন। এর মূল কাজ কি? ভারতবর্ষের যত শিক্ষক প্রশিক্ষণ শিবির রয়েছে তাদেরকে এরা তত্ত্বাবধান করে। এই এনসিটি আবার চলে আসছে কার মধ্যে জানেন? এনসিইআরটি। এনসিইআরটির প্রত্যেকটা শাখা আবার রাজ্য স্তরে আছে, তার নাম কি জানেন? এসসিইআরটি ডাইটকে নিয়ন্ত্রণ করে। শুনেছেন? এসসিইআরটি স্টেট আর এটা হচ্ছে ন্যাশনাল লেভেল। এটা সম্ভবত 1961 আর এটা বোধহয় 1980, যদি আমি ভুল না হই, একবার দেখে নেবেন। হ্যাঁ, সবসময় আমার সব যে ঠিক হচ্ছে তার নাও হতে পারে। এসএসএ সর্বশিক্ষা অভিযান, এসএসএ টা আবার 2003-এ নামটা একটু পরিবর্তন হয়ে যায়।
কি ছিল সর্বশিক্ষা মিশনের মূল বক্তব্য? আগামী 10 বছরের মধ্যে সমস্ত ছেলে মেয়েদের, কত বছরের ছেলে মেয়েদের? গুড। প্রারম্ভিক শিক্ষার্থী যারা, এই শুরুতে শুরু করেছিলাম, ওই শব্দটা বলতে হবে। 6 থেকে 14 বছরের সমস্ত শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য কেউ যাতে শিক্ষার আওতার বাইরে যেতে না পারে। ওই জন্য দেখবেন, ওই আপনারা যদি সেই সময় স্কুলে পড়ে থাকেন তাহলে দেখবেন লেখা ছিল সবার শিক্ষা সবার জন্য, এরকম কিছু। সবার সবার শিক্ষা সবার অধিকার, এরকম কিছু একটা লাইন ছিল। অর্থাৎ শিক্ষাতে সবাইকে সবাইকে আওতায় নিয়ে আসতে হবে, কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। জিরো ড্রপ আউট, এই কর্মসূচির জন্যই SSM বা SSA কর্মসূচি নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে RTE অ্যাক্ট, রাইট টু এডুকেশন। ঠিক আছে, এটা আবার RTA আছে, এটা বোধহয় সম্ভবত RTA টা হয়েছিল 2009 বোধহয়, আর RTE টা হয়েছিল 2010। আচ্ছা সরি RTE অ্যাক্ট 2009, এটা 1 এপ্রিল প্রস্তাবিত হয়। হ্যাঁ, আর এটা কার্যকর হয় RTE টাই 2010-এর 1 এপ্রিল। এটা আমাদের একবার নেটে এসেছিল আমাদের সাবজেক্টে, ওই জন্য আমার মনে আছে। হ্যাঁ, 2010 এপ্রিলে এটা কার্যকর হয়, প্রস্তাবিত হয় 2009। ঠিক আছে, নেক্সট হচ্ছে NEP 2020, মোস্ট ইম্পর্টেন্ট, আজকের দিনের পলিসি এসেছে। NEP 2020 আমাদের রাজ্য কিন্তু মান্যতা দিয়েছে। গত 2 বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন কলেজগুলি, বিশেষ করে আমাদের কল্যাণী, ক্যালকাটা, এরাও কিন্তু এই NEP কে মেনে নিয়েছে। যদিও মাঝের 2-3 বছর এটাকে মেনে ছিল না, এটা আপনাদের এটা শুধু আমি জানার জন্য বলছি। NEP-র মূল যে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচার চেঞ্জ করেছে। 5+3+3+4 গ্র্যাজুয়েশন লেভেল এখন 8টা সেমিস্টার করে দিয়েছে, এবং বলেছে যে সপ্তম এবং অষ্টম সেমিস্টারে রিসার্চ পেপার করা হয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে পারছি, আচ্ছা বলুন তো NEP তে একটা বেসিক ডিফারেন্স করা হয়েছে, কি কি সেটা? তখন আপনাদের বলতে হবে যে আমরা আমাদের সময়, যদি আপনি স্নাতক হয়ে থাকেন, বলুন আমরা আমাদের স্নাতকে 3টি বছরের আমরা স্নাতক শেষ করেছি, কিন্তু এখন যে নতুন কনসেপ্ট এসেছে, নতুন যে স্ট্রাকচার অফ এসেছে, ক্লাস এসেছে, সেটা হচ্ছে 4 বছরের, এবং সেখানে সেমিস্টারাইজ করে দেওয়া হয়েছে 8টা সেমিস্টারে। সেখানে এবং সপ্তম এবং অষ্টম সেমিস্টারে ছেলে মেয়েদেরকে রিসার্চ করার, অর্থাৎ মিনি ডিসার্টেশন করার, গবেষণা করার সুযোগ বিশ্ববিদ্যালয় না কলেজগুলি থেকেই করার সুযোগ দেওয়া হয়েছে। তখন আপনাকে বলবে এটা আপনার মতে কি কিরকম মনে হচ্ছে? তখন আপনাকে বলতে হবে যে এটাকে আমার ইতিবাচক মনে হয়েছে, কারণ একজন কলেজ পড়ুয়াও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারে। এই সুযোগটা দেওয়া যদি শুরু থেকে দেওয়া যায়, তাহলে একজন শিক্ষার্থী শুরু থেকে ভালো গবেষক তথা দেশের জাতির উন্নয়নে কাজে লাগতে পারে। আপনাকে উত্তর এমন দিতে হবে যে প্রত্যেকটার বেনিফিট দিকগুলোকে আপনাকে সুন্দর করে বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি সিলেবাসের উপর অংশ। কিছু অংশ বাদ গেছে, 2-3টে জিনিস আজকে আমি এখানে মোটামুটি শেষ করছি। যদি পরবর্তীতে কোনো ক্লাসের আলোচনা হয় তখন আমি আপনাদের 3-4টে বিষয় করেছি, এগুলো আমার PDF-এও থাকবে, সেটা পড়ে নেবেন। যদি কোনো কোয়ারিজ থাকে পরবর্তীতে বলবেন, আমি সেটা ঠিক করব। ঠিক আছে, আজকে এখানে আমি ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ। ও আদর্শ শিক্ষকটা বাদ গেছে। কি প্রশ্নটা করুন? আপনার মধ্যে এমন 2টি গুণাবলী বলুন যাতে করে আপনাকে আদর্শ শিক্ষক হিসেবে গ্রহণ করা হবে। বলুন তো আপনারা, একটা দুটো বলুন তো। আমি একটু বসছি। হ্যাঁ, টানা 5 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়ে। কি হতে পারে বলুন একটু, আমি শুনতে চাই। আছে না নেই সেটাকে বলুন। ধৈর্য।